আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে সবাই স্বাগতম। আমি মোহাম্মদ ওলিউল্লাহ, পটুয়াখালী সদর। আজকের অনলাইন ক্লাসে আমি নবম দশম শ্রেণীর ধারা সম্পর্কে আলোচনা করব। তো যাদের কাছে বই আছে তারা 13তম অধ্যায়, নবম দশম শ্রেণীর 13তম অধ্যায়ের ধারার বইটা খোলো। তো ধারা, আমরা শুরুতে ধারার সংজ্ঞা দেই। ধারা হচ্ছে এমন কিছু পদ, পরপর অনেকগুলো পদের মধ্যে যদি একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে তবে সেটাকে আমরা ধারা বলবো। অনেকগুলো পদের মধ্যে যদি একটা নির্দিষ্ট প্যাটার্ন একই প্যাটার্ন থাকে তবে সেটা ধারা। সেটা ব্যবধান হইতে পারে, বাড়তে পারে, কমতে পারে, অথবা গুণানুপাতে বাড়তে কমতে পারে। তো তার ভিত্তিতে ধারা দুই ধরনের। এক, সসীম ধারা দুই ধরনের। এক, সমান্তর ধারা, সমান্তর ধারা, এবং দুই নম্বরে গুণান্তর ধারা। সরি, তো এখানে 13.1-এ সমান্তর ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সমান্তর ধারা সম্পর্কে আলোচনা করব। তার আগে সমান্তর ধারা এবং গুণান্তর ধারা দুইটার সংজ্ঞা দেই। এখানে সমান্তর ধারা বলতে বোঝায় যদি এমন একটা ধারা থাকে যার পরপর পদগুলোর মধ্যে ব্যবধান বা অন্তর সমান হয়। পরপর অনেকগুলো পদের অন্তর যদি সমান হয়, অন্তরকে ব্যবধান বা ডিফারেন্স বলা হয়। তো পরপর পদগুলোর মধ্যে যদি অন্তর সবসময় সমান হয় তবে সেটাকে আমরা সমান্তর ধারা বলব। আর যদি একটা ধারার পরপর পদগুলোর মধ্যে যদি গুণানুপাত সমান হয়, অর্থাৎ অনুপাতটা সমান হয়, গুণানুপাতে যায়, অনুপাত যদি সমান হয় তবে সেটাকে আমরা গুণান্তর ধারা বলবো। যেহেতু 13.1 আমরা করাচ্ছি, তো 13.1-এ সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা সমান্তর ধারা নিয়েই আলোচনা করব। আশা করি বুঝতে পারছি সবাই। সমান্তর ধারা, সংজ্ঞা থেকে বলছি যে যদি পরপর দুইটা পদের অন্তর সমান হয়, ব্যবধান, মনে করি প্রথম পদ হচ্ছে 5 থেকে শুরু, 5, পরেরটা মনে করি 8, পরেরটা তাহলে হবে 11। এদের মধ্যে দেখো এখানে 5, 8, 11 এদের মধ্যে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে 3 সামনের দিকে বাড়ছে, অর্থাৎ প্রত্যেকটা মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে 3। তো তারপরের পদটা হবে 14, পরের পদ 17, এরকমের চলতে থাকবে। তো সমান্তর ধারার ক্ষেত্রে কততম পদ, আমরা এখান থেকে আমরা বলতে পারি যে 20তম পদ কত। তো 20তম পদ অর্থাৎ nতম পদ, 20কে যদি n আকারে প্রকাশ করা হয় তবে nতম পদের জন্য একটা সূত্র আছে। একটা ধারার, একটি সমান্তর ধারার প্রথম পদ যদি এ ধরা হয় এবং সাধারণ অন্তরকে যদি ডি ধরা হয় তবে সেক্ষেত্রে nতম পদ, আমরা যতটা পদের মান নির্ণয় করব, nতম পদ হবে a প্লাস n-1 ইন্টু ডি। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা একটা ধারার nতম পদের মানটা বের করতে পারি। তো আমরা এখান থেকে যে ধারাটা দেয়া আছে ওই ধারাটা থেকে আমরা মনে করি
12তম পদ নির্ণয় করব। তো এখানে প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরব। তো একটু মুছে নিচ্ছি। এর 12তম পদ কত? তো এখানে 38 হচ্ছে 12তম পদ, অর্থাৎ এই ধারাটাকে যদি 5, 8, 11 এরকমের তিন ব্যবধানে সামনের দিকে আগাই নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে 12তম পদের মান হবে 38। তো পেলাম। এখন আমরা সেম আর একটা অঙ্ক করার চেষ্টা করি। তোমাদের বই থেকে বইয়ের এখানে মনে করি 5 নাম্বার অঙ্কটা দেয়া আছে 5 নাম্বার 2 - 5 2 - 5 - 12 - 19। তো ডট 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 ধারাটির আমরা মনে করি 12তম পদ নির্ণয় করব। এখানে 12তম পদের মান নির্ণয় করার জন্য বলছে 12তম পদ ইকুয়াল টু কত। তো তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এ এর মান হচ্ছে 2 লিখলাম, এবং সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর আমরা জানি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ। তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে -5। তো এখান থেকে প্রথম পদটা যদি বিয়োগ করি অর্থাৎ -2 করা হয় তাহলে আসে -7। তো ডি এর মান পেলাম -7 এবং এন এর মান আবারও 12, যেহেতু 12তম পদের পরিমাণ আমরা নির্ণয় করতেছি। তো তাহলে n তম পদ অর্থাৎ 12তম পদের মান যখন নির্ণয় করব তখন এটুকু মুছে দিচ্ছি, এটুকু ঠিক আছে। তো এখন এইখানে এ ডি এন এর মানটা বসাবো। তো এ এর মান হচ্ছে 2 প্লাস এন এর মান হচ্ছে 12 - 1 ইন্টু এখানে ডি এর মান হচ্ছে -7। তো লিখলাম। তাহলে এখানে 2 প্লাস 11 ইন্টু -7, তাহলে হয় 2 প্লাস -77 মানে 77 ইকুয়াল টু -75। তাহলে এখানে সেম ধারাটা যদি এরকম করে চলতে থাকে তাহলে 12তম পদ পাবো আমরা -75। তো আশা করি বুঝতে পারছো n তম পদের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব। এবার আসি আমরা, যখন n এর মানটা দেওয়া থাকবে কিন্তু যখন সর্বশেষ পদটা দেওয়া থাকবে তখন আমরা কিভাবে n এর মানটা বের করব সেই প্রসেস। তো এখানে 6 নাম্বার এবং 7 নাম্বার দুইটা অঙ্কেই এরকমের দেওয়া আছে। আমরা 6 নাম্বারটা করাচ্ছি। 6 8 প্লাস 11 প্লাস 14 আর লিখলাম না, ধারাটি ডট 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 কোন পদ 392, কোন পদ 392, অর্থাৎ n তম পদের পরিমাণটা দেয়া আছে। তো আমরা এখান থেকে যদি লিখি তাহলে আবার প্রথম পদ আসে কত? আসে 8।
লিখলাম। তারপরে সাধারণ অন্তর আসছে এখানে 11 মাইনাস 8 ইকুয়াল টু 3। তারপরে এন এর পরিমাণটা আমরা জানি না, যেহেতু কোন পদ নির্ণয় করার জন্য বলছে, এজন্য এন এর মান হচ্ছে কত। তো আমরা জানি এন তম পদ, অর্থাৎ এখানে যে পদটা দেওয়া আছে এইটুকুর মান হচ্ছে 392। তো এজন্য আমরা এন তম পদের জায়গায় 392 বসালাম। ওকে, তো তাহলে আমরা এখানে বাকি মানগুলো যদি এ ডি মানটা যদি বসাই, এন এর মানটা বাকি থাকবে এবং এন এর মানটা তাহলে ক্যালকুলেশন করা যাবে। তো তাহলে আমরা এন এর মানটা বসাচ্ছি একটু। তো এন এর মানটা বসাই, এর মান বসাই 8 প্লাস এন এর মানটা হচ্ছে জানি না, নির্ণয় করা লাগবে এটা, এবং ডি এর মান হচ্ছে 3। তাহলে এখানে 392 ইকুয়াল টু, এখান থেকে যদি হিসাব করা হয়, আচ্ছা আমরা পক্ষান্তর করি, 8কে যদি এ পাশে নিয়ে আসি তাহলে আসে -8 n - 1 ইন্টু 3। তাহলে এখানে বিয়োগ করলে যেটা থাকে সেটা হলো 392 মাইনাস 8 মানে হচ্ছে 384 ইকুয়াল টু n - 1 ইন্টু 3। তাহলে এখন n - 1 ইন্টু 3 এটার সাথে 3 গুণ অবস্থায়, এজন্য আমরা এপাশে পক্ষান্তর করে আমরা এটাকে ভাগ করে নেব। আমি একটু মুছে নিচ্ছি এখানে। তাহলে এখানে পক্ষান্তর করে যদি লিখি n - 1 ইন্টু 3 ইকুয়াল টু 384, অতএব n - 1 ইকুয়াল টু 3 এপাশে এসে ভাগ হবে। তাহলে 3 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত পাবো? 1 2 3 24 8। ওকে, তো তাহলে n ইকুয়াল টু 128 প্লাস 1, তার মানে n ইকুয়াল টু 129, মানে 129। তো অর্থাৎ এরকমের পদগুলো যদি একই অন্তরে যদি সামনের দিকে আগাতে থাকে তাহলে 129তম পদের মান হবে 392। ওকে, একইভাবে তোমাদের 7 নম্বর অঙ্কটাও একই প্রসেসে। তো এই গেল। এরপরে আমরা সমষ্টির সূত্রে যাব। nতম পদের সমষ্টির সূত্র। একটা সমান্তর ধারার আগের মতোই একটি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু এ সাধারণ অন্তর আগের মতোই ইকুয়াল টু ডি হলে n তম পদের সমষ্টি হবে Sn is equal to n ভাগ 2 ইন্টু twice a প্লাস n minus 1 ইন্টু d। ওকে, আগের বেলায় যখন আমরা nতম পদের সূত্রটা ব্যবহার করছিলাম
সেম এখানে এনতম পদের সমষ্টি সূত্র একইভাবে বসাবো এবং এ এন ডি এর মান একই। তো মনে করি একটা ধারা দেওয়া আছে, তোমাদের বই থেকেই করাচ্ছি। দশ নম্বর অঙ্ক, 8, 16, 24 ডট 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 9টি পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ 10 নম্বর অঙ্কে যদি যাই, 8, 16, 24 ডট 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 10টি পদের সমষ্টি। তো তখন এখন আমরা যদি এখানে এ ডির মানটা বসাইতে চাই, তাহলে এই ধারাটার ক্ষেত্রে আমি অতিরিক্ত লিখলাম না, এখান থেকেই নাম হয়েছে লিখলাম। তো এখানে এ এর মান হবে প্রথম পদ মানে 8, ডি এর মান হবে, আচ্ছা ডি ঠিক আছে, ডি এর মান হবে এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ আগের মতোই। এখানে এন এর মান হচ্ছে যে কয়টা পদের সমষ্টি নির্ণয় করার জন্য বলছে, অর্থাৎ 10। তাহলে n তম পদের সমষ্টি অর্থাৎ S10 ইকুয়াল টু n ভাগ 2 ইন্টু টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 8। তাহলে এটাকে সহজেই তোমরা ক্যালকুলেশন করে যে প্রসেসে বের করবা। আর দেখুন 16 প্লাস 9 গুণ 8, তাহলে এখান থেকে এখানে আমরা 10টি পদের সমষ্টি নিয়ে করতেছি। তোমাদের বইতে 9টি পদের সমষ্টি দেওয়া আছে, তো 5 ইন্টু একই রকমের এখানে 8 নং 72 প্লাস 16 88, 5 গুণ 88, 88 অর্ধেক হচ্ছে 44, 440। ঠিক আছে, তো তাহলে এরকমটা করে যদি 10টা পদ পরস্পর রাখা হয় এবং সেই 10টা পদকে যদি যোগ করে দেওয়া হয়, তবে সবগুলোর যোগফল পাবো 440। তো তোমাদের বইতে 9টা পদ দেওয়া আছে, তার মানে এখানে 9 বসবে। 9 থেকে 1 গেল বাকি থেকে 8, 8 8 64, 64 আর 16 80, 64 আর 16 80, 80 অর্ধেক হচ্ছে 400। তো তাহলে এখানে তো 9 বাই 2, যাই হোক, তো মানগুলো বসালে যেটা বের হয়, তাহলে এখানে বের হবে 360। ঠিক আছে, তো সমষ্টির জন্য আমরা যে কোনো পদের সমষ্টি যখন নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা বের করব। ওকে, যাই হোক, এখানে সাধারণ অন্তরের মানটা লেখা হয়নি, তোমরা বোঝাই যাচ্ছিল যে এখানে সাধারণ অন্তরের মান হবে 8। যাই হোক, এই তো এখন আমরা বইয়ের 11 নাম্বার এবং 12 নাম্বার, এখানে 11 এবং 12 নাম্বার দুইটা একই রকমের এবং দুইটা ক্ষেত্রে আমাদের এতক্ষণ যেটা আলোচনা করা হয়েছে দুইটা সূত্রই ব্যবহার করতে হবে। এখানে 11 এবং 12 নাম্বারটা যদি লিখি, আমি এইটুকু সম্পূর্ণটা মুছে দিচ্ছি, বোর্ডে পড়া যাবে না।
ওকে, 11 নম্বরটা দেখো অথবা 12, আমি 11 নম্বর করেছি, এক সেম প্রসেস। 11 বলা আছে যে 5, 11, 17, 5 প্লাস 11 প্লাস 17 ডট ডট ডট, ধারাটির শেষ পদ আছে তোমার 59 ইকুয়াল টু কত, অর্থাৎ কততম পদ হচ্ছে 59 এবং সেইতম পদের সমষ্টি কত সেইটি আমরা বের করব। অর্থাৎ এখানে n-তম পদ এবং n-তম পদের সমষ্টি সূত্র দুইটাই ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা বের করব এখানে কততম পদ হচ্ছে 59। তো সেটার জন্য আমাদের প্রথম যেভাবে বুঝাইছিলাম সেই একইভাবে এখানে প্রথম পদ a ইকুয়াল টু 5 সাধারণ অন্তর d ইকুয়াল টু 11 মাইনাস 5 ইকুয়াল টু 6। তো তাহলে এখানে n-তম পদের মান দেওয়া আছে, অর্থাৎ আমরা n এর মানটা নির্ণয় করব। তো আমরা জানি n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n-তম পদের মান যেহেতু দেয়া আছে 59 বসালাম, এর মান হচ্ছে 5 প্লাস n এর মান হচ্ছে n এর মান নির্ণয় করব, ডি এর মান হচ্ছে 6। তাহলে আবার আগের মতো মাইনাস 5 ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 6, আমি পক্ষান্তর করে একবারে লিখছি, তোমরা দরকারে ভিন্ন ভিন্ন লাইন দিয়ে করতে পারো। ইকুয়াল টু এখানের অন্তর হচ্ছে 54 ডিভাইড 6, এখানে 6 গুণ অবস্থায় ছিল এই জন্য এপাশে এসে ভাগ করলাম। তাহলে ওখানে পাই 9, 6 নং 54। তো n ইকুয়াল টু 9 প্লাস 1 বা n এর মান হচ্ছে 10। তো n এর মান 10 পেলাম। তো এখন আমাদের আগের অঙ্কটার মতো করে 10টা পদের আগের যেটা নির্ণয় করছিলাম সমষ্টি, তো এটার ক্ষেত্রে সেরকম রয়ে গেল, এই যে ধারাটা দেওয়া আছে ধারাটার 10টা পদের সমষ্টি নির্ণয় করব। তো তাহলে এটুকুর পরে নিচে যেটা লিখবা সেটা লিখছি, বোর্ডে ধরতেছি না এই জন্য আমি মুছে নিচ্ছি। তো এখন n এর মান পেলাম 10। তো এখন n-তম পদের সমষ্টির সূত্রটা বসাইয়া করব। মুছে নিচ্ছে। অতএব n-তম পদের সমষ্টি Sn ইকুয়াল টু n ভাগ 2 ইন্টু টয়েস প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে যেহেতু 10তম পদের মান নির্ণয় করতেছি, 10 ভাগ 2 টয়েস এর মান হচ্ছে 5 প্লাস n এর মান হচ্ছে 10 মাইনাস 1 ইন্টু ডি মান হচ্ছে 6। তাহলে এখানে রইল 5 ইন্টু এখানে হচ্ছে 5 দুগুণে 10 বিয়োগ 9 গুণ 6, অর্থাৎ 5 ইন্টু 6 নং 54 10 64। তো তাহলে 64 অর্ধেক হচ্ছে 32 মানে 322। তো এখানে 322 হচ্ছে এরকম একটা ধারাটা যদি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত 59 হয়, ততগুলোর যোগফল যদি করা হয় তবে তাদের সবগুলোর যোগফল হবে 320। ওকে, আশা করি বুঝতে পারছো। একইভাবে 12 নম্বরটাও সেম একইভাবে করে নেওয়ার চেষ্টা করবা। এখন এখানে
13 এবং 14 নাম্বার দুইটো অঙ্কই একই রকমের। 13 নাম্বারটা অথবা 14 নাম্বারটা আমরা করতেছি। 14 নাম্বার করি এবার। তো মুছে নিচ্ছি এটুকু। তো এখানে বলা আছে যে কোনো একটা সমান্তর ধারার 16তম পদ হচ্ছে -20 এবং এর প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে ধরি প্রত্যেকটা ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে ধরতে হইবে সমান্তর ধারা বা গুণান্তর ধারা যেটাই করি সমান্তর ধারার ক্ষেত্রে গুণান্তর ধারার তো আর এর মান হচ্ছে মানে অনুপাতের মান আর। তো সমান্তর ধারার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই ধরতে হইবে যে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। তো এখানে ধরি ধারার প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। তাহলে এখানে বলা আছে যে 16তম পদ হচ্ছে -20। তার মানে আমরা n তম পদের সূত্র লিখতে পারি, যেখানে n এর মান হচ্ছে 16। তো তাহলে বলতে পারি অতএব n তম পদ ইকুয়াল টু আগের সূত্রটা n-1 a প্লাস n-1 ইন্টু ডি। এখানে n তম পদের পরিমাণ মান দেওয়া আছে, n তম পদের মান দেওয়া আছে -20 লিখলাম। তো এখানে a প্লাস n এর মান হচ্ছে 15 -1 ইন্টু 16 -1 ইন্টু ডি এর মান হচ্ছে ডি। তাহলে এটাকে যদি আমরা একটু পক্ষান্তর করে লিখি -20 ওই পাশে লিখব a প্লাস 16 থেকে 1 গেল বাকি থেকে 15 ডি ইকুয়াল টু মাইনাস করি। এটাকে আমরা একটা সমীকরণ আকারে লিখলাম। তো এখন যেটা নির্ণয় করতে বলছে n-তম পদের সমষ্টি, অর্থাৎ 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো তাহলে আমরা যখন 31টি পদের সমষ্টি নির্ণয় করব অর্থাৎ n-তম পদের সমষ্টি সূত্র n-তম পদের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে তোমার n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n-তম পদের সমষ্টি অর্থাৎ এস, n এর মান হচ্ছে যেহেতু 31, তাহলে 31 ডিভাইড 2 ইন্টু টোয়াইস এ প্লাস n এর মান হচ্ছে 31 -1 ইন্টু ডি এর জায়গায় ডি ইকুয়াল টু 31 ডিভাইড 2। এখান থেকে টোয়াইস এ রইল 30 ডি। তো তাহলে উভয় পাশ থেকে 2 কমন নিয়ে নিতে পারি। এখান থেকে 2 কমন নিয়ে যদি লিখি তাহলে হবে 2 চলে গেল, তাহলে a প্লাস 15 ডি। তাহলে উভয় পাশ থেকে 2 কাটা গেল, তাহলে এখানে রইল 31 ইন্টু এখানে a প্লাস 15 ডি এর মান হচ্ছে -20। তো -20 দুইটাকে যোগ করলে হবে 1-2-62 মানে -620। তাহলে এখানে যদি এরকম একটা থাকে ধারার 16তম পদ -20, তাহলে 31টি পদের সমষ্টি হবে -620। ঠিক আছে। তো এরকম একটা কইরা আমরা পরের 13 নাম্বারটাও করতে পারি।
তো এখন এখানে 16 নাম্বার এবং 15 নাম্বার এই দুইটা অঙ্ক প্রায় একই রকমের। আবার তো এখান থেকে একইভাবে এটার মতোই শুধু সমষ্টি সূত্র আমরা একটা করাচ্ছি। কোনটা করাবো? 15 নাম্বারটা করাচ্ছে। তো এখানে আগে যে রকমের n তম পদের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে n তম পদের মান দেয়া ছিল এবং n এর মানটা নির্ণয় করার জন্য বলছিল, এটার ক্ষেত্রেও n তম পদের সমষ্টির পরিমাণটা দেয়া আছে এবং n এর পরিমাণটা নির্ণয় করতে বলছে। তো ধরি ধারার প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অন্তর ইকুয়াল টু d। তো প্রশ্নটা তোমরা অবশ্যই দেখছো। তো প্রশ্নটা হচ্ছে এখানে ধারাটা দেয়া আছে, আমি ধারাটা লিখে নেই। তো আমরা এখান থেকে এর মান এবং ডির মানটা লিখে নেই। এখানে ধারাটা হচ্ছে 9 + 7 + 5, 9 + 7 + 5 ডট 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 ধারাটির n তম পদের সমষ্টি হচ্ছে 144 - 144, তাহলে n এর মান কত? তো তাহলে এই ধারাটার এর মান হচ্ছে 9, ডির মান হচ্ছে 7 - 9 = -2। তাহলে n তম পদের সমষ্টি দেওয়া আছে যেহেতু, তো তাহলে আমরা এখান থেকে n তম পদের সমষ্টি সূত্রটা বসাবো। ওকে, তো আমরা এখানে n তম পদের সমষ্টি সূত্র যদি লিখি তাহলে n তম পদের, আচ্ছা n এর মানটা আমরা জানি না, সমষ্টি ইকুয়াল টু লিখি, এখানে লিখি n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে n তম পদের সমষ্টি হচ্ছে দেয়া আছে যেহেতু -144 ইকুয়াল টু n এর মান জানি না, n/2 ইন্টু টুয়াইজ এর মান হচ্ছে 9 প্লাস n - 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে -2। তো তাহলে এখন আমরা এখান থেকে এটা আর্গুমেন্ট করে দিচ্ছি, -288 ইকুয়াল টু n ইন্টু 9 × 18 ভাঙ্গাই নেই মাইনাস টুয়াইজ n প্লাস 2। তাহলে পক্ষান্তর করে যদি লিখি তাহলে এখানে আছে n, 18 আর 2 20, তার মানে 20n মাইনাস 2n² ইকুয়াল টু -288। তো এখন আমরা এখানে উভয়কে সবগুলোকে -2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে n² প্লাস আসবে, এই জন্য -2 দ্বারা ভাগ দিলে প্লাস 2 কাটা গেল, n² হইল এখানে মাইনাস কত 10n, এখানে প্লাস 144। তাহলে ওটাকে যদি এপাশে পক্ষান্তর করে লিখি তাহলে n² মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এটাকে মিডল টার্ম করব। তো এখানে মিডল টার্ম করলে 144 বাই সহগগুলো এ সি। তো সহগের মান 144 হইলে 144কে যদি ভাঙ্গাই লিখি তাহলে 144 ইকুয়াল টু 18 × 8, 18 এবং 8কে যদি গুণ করি তাহলে এখানে 144 পাই। তো এখানে 18 এবং 8-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। তো তার মানে একটা পদ হচ্ছে 18, যেহেতু মাইনাস আছে, প্লাস হবে 8 - 144 ইকুয়াল টু 0।
উভয় পাশ থেকে আমরা কমন নিয়ে এটা সহজ আছে। এখানে মেরের টার্মটা একটু দেখে নিও, n মাইনাস 18 প্লাস 8 কমন n মাইনাস 18 ইকুয়াল টু 0। তো এখন এখানে উভয় পাশ থেকে n মাইনাস 18 কমন, বাকি রইল n প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে মুছে নিচ্ছে n এর মান দুইটা হতে পারবে। তো দুইটা এখানে দেওয়া আছে, অর্থাৎ হয় অথবা দিয়ে আমরা লিখি, হয় n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0, অতএব n ইকুয়াল টু প্লাস 18, অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু মাইনাস 8। যেহেতু ঋণাত্মক আসছে, n এর মানটা ঋণাত্মক হতে পারবে না, হ্যাঁ, তো এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। তো অতএব n এর মান হচ্ছে, অতএব n ইকুয়াল টু 18, অর্থাৎ অঙ্কটার ক্ষেত্রে n এর মান 18 পেলাম। একইভাবে 16 নাম্বারটা সেই একইভাবে করার চেষ্টা করবা। তো এতক্ষণ যেটা বোঝানো হয়েছে আশা করি বুঝতে পারছো। যদি না বুঝি তো ভিডিওটা আবার পুনরায় দেখার চেষ্টা করো। তো সমান্তর ধারা সম্পর্কে এখানে অধ্যায়টা কিছু অঙ্ক বাকি আছে, তো বাকিগুলো আমরা পরের ক্লাসে জেনে নেব বা করব। ওকে, এগুলো বাসায় এক্সারসাইজ করার চেষ্টা করবা, ইনশাল্লাহ পারবা। পরের ক্লাসে হয়তো দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই।